এক বন ছিল। সেই বনে ছিল এক শিয়াল আর এক বাঘ। শিয়াল ও বাঘের মাঝে ছিল খুব ভালো মিল। কখনো কখনো বাঘ শিকার করে আনতো আর শিয়ালকে তার ভাগ দিত। আবার কখনো কখনো শিয়াল শিকার করে আনতো আর দুজনে ভাগ করে খেত। শিয়াল ভাগ্নে, আজ আমার শরীরটা তেমন ভালো লাগছে না। আজ আমি শিকার করতে যেতে পারবো না। তুই আমার জন্য শিকার করে আনতে পারবি? আরে বাঘ মামা, বনে তো এখন আর তেমন কোনো শিকারই খুঁজে পাওয়া যায় না। আমি বরং এক কাজ করি, আশেপাশে গ্রামে গিয়ে দেখি কোথাও কোনো শিকার খুঁজে পাই কিনা। এরপর শিয়াল যায় মানব বসতিতে। সেখানে গিয়ে সে শিকার খুঁজতে থাকে, কিন্তু কোথাও কিচ্ছু পায় না। আরে, কোথাও তো আমি কিচ্ছু পাচ্ছি না। বাঘ মামার জন্য খাবার আমি কোথা থেকে নিয়ে যাব? এভাবে খালি হাতেও তো ফেরা যাবে না। গ্রামের একটু ভেতরে গিয়ে দেখি তো। এই বলে শিয়াল গ্রামের ভেতরে যেতে থাকে আর গিয়ে দেখে, আরে বাহ, এখানে তো অনেক হাঁস মুরগি আছে। এখান থেকে দু একটা হাঁস মুরগি মামার জন্য নিয়ে যাই। তাজা তাজা হাঁস মুরগি দেখে নিশ্চয়ই বাঘ মামা খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, আমি বরং তাই করি। এরপর শিয়াল হাঁস আর মুরগি নিয়ে পালিয়ে যায় বনের ভিতরে, আর সেগুলো নিয়ে বাঘের কাছে যায়। বাঘ মামা দেখো, আজকে আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। কি কি এনেছিস রে ভাগ্নে? আরে বাহ, তাজা মুরগি, আবার হাঁসও আছে দেখছি। দে দে, আমার খুব খিদে পেয়েছে। দে দে, জলদি করে দে। হ্যাঁ মামা, এই নাও। এরপর শিয়াল আর বাঘ মিলে হাঁস আর মুরগিগুলো খেয়ে নেয়। এভাবেই তাদের দিন কাটতো। ভাগ্নে, চল, আজকে তুই আর আমি একসাথে খাবারের খোঁজে বের হই। হ্যাঁ মামা, ওই যে সেদিন আমি যে গ্রাম থেকে এনেছিলাম না, চলো চলো, আজ সেখানে যাই। মানুষরা তো তোমাকে দেখলে ভয়ে পালিয়ে যাবে। কি বলো মামা? যা বলেছিস ভাগ্নে, চল চল, যাওয়া যাক। এরপর শিয়াল আর বাঘ মিলে গ্রামের ভেতরে যায়। বাঘ দেখে গ্রামের সবাই পালাতে শুরু করে। পালাও পালাও, সবাই পালাও, গ্রামের ভেতরে যে বাঘ ঢুকেছে। ধরতে পারলে আমাদের আর রক্ষে থাকবে না। পালাও সবাই পালাও, জীবন বাঁচিয়ে পালাও। দেখলি তো ভাগ্নে, আমাদের রাস্তা একদম ফাঁকা। সবাই যে ভয়ে পালিয়েছে। যা, এখন গিয়ে যা পাস তাই নিয়ে আয়। হ্যাঁ মামা, এক্ষুনি যাচ্ছি। এরপর বাঘ আর শিয়াল মিলে গ্রাম থেকে পশু পাখি ধরে নিয়ে তৃপ্তি করে খেতে থাকে। আহ, প্রাণটা যেন জুড়িয়ে গেল। কতদিন পর যে এভাবে পেট পুড়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ মামা, ঠিক বলেছো। মানুষরা তো আমাকে দেখলে লাঠি নিয়ে ছুটে আসে মারতে। ভালো হয়েছে তুমি গিয়েছো। তোমাকে দেখে তো সবাই একদম লেজ গুটিয়ে পালিয়েছে। এখন থেকে তুমি আমার সাথে যাবে, তাহলে রোজ রোজ পেট ভরে খেতে পারবো। এরপর থেকে শিয়াল আর বাঘ মিলে রোজ গ্রামে যেত আর পশু পাখি ধরে এনে খেত। গ্রামের মানুষরা ভয়েতে কিছু করতেও পারতো না। তবে শিয়াল আর বাঘের উৎপাত গ্রামে এখন বেশি হচ্ছে, তাই গ্রামের সবাই খুব রেগে যায়। এভাবে তো আর চলতে দেওয়া যায় না। ওই বাঘ আর শিয়াল তো আমাদের সবকিছু নষ্ট করে দিচ্ছে। আমাদের সব পশু পাখি শেষ করে দিচ্ছে। এভাবে আর চলতে দেওয়া যায় না। হ্যাঁ, এভাবে চলতে থাকলে তো আমাদের পথে বসতে হবে। বাঘের সামনে যাওয়ার মতো সাহস কার আছে? অত শত বুঝি না, আমরা নিজেরাই আমাদের ক্ষতি করে যাচ্ছি। আজ যখন শিয়াল আর বাঘ আসবে, আমরা সবাই মিলে ওদের ধরবো। আমার বাপু অত সাহস নেই। আমি এসব পারবো না। ওদের ধরার জন্য ভালো কোনো বুদ্ধি খাটাতে হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে। বাঘ আর শিয়ালকে আমাদের ফাঁদে ফেলতে হবে, নয়তো ওদের ধরা অত সহজ নয়। আমরা ওদেরকে বলবো আমাদের মেয়ের সাথে ওদের বিয়ে দেব। তোমার কি মনে হয় এতে কোনো কাজ হবে? তারপর একটা না একটা উপায় ঠিক বের করব। যেমন ভাবনা তেমনি কাজ। আবার যখন শিয়াল আর বাঘ গ্রামে আসে, তখন গ্রামবাসীর একজন সাহস করে বাঘের সামনে যায় আর বলে,
শোনো বাঘ এবং শিয়াল, আমরা চাই আমাদের মেয়ের সাথে তোমাদের দুজনের বিয়ে দিতে। মানে বাঘ ও শিয়ালের সাথে আমাদের কন্যার বিয়ে। তোমাদের কি কোনো আপত্তি আছে? কি মানুষ কন্যার সাথে আমাদের বিয়ে? তোমরা তোমরা কি সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমরা একদম সত্যি বলছি। আমরা ঠিক করেছি এত শক্তিশালী বাঘের সাথে আমরা মেয়ের বিয়ে দেব, আর তার সাথে শিয়ালেরও বিয়ে। না না, আমাদের কোনো আপত্তি নেই। আমার কতদিনের স্বপ্ন, সুন্দর একটা মানুষ কন্যাকে আমি আমার বউ বানাবো। তোমরা যত তাড়াতাড়ি পারো আমাদের বিয়ের ব্যবস্থা করো। এই নাও আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য মুরগি, আর আমরা শীঘ্রই তোমাদের জন্য পালকি পাঠাবো গো। তোমরা চলে এসো কেমন? ঠিক আছে, আজ তবে আমরা আসি। বাঘ আর শিয়াল গ্রামবাসীদের চালাকি বুঝতেই পারে না। তারা খুশি মনে বনে চলে যায়। শিয়াল আর বাঘ দুজনে মহা খুশি, তাদের এবার বিয়ে হতে চলেছে। আর অন্যদিকে গ্রামবাসীরা ওদের জন্য ফাঁদ বানাতে থাকে। অবশেষে গ্রামবাসীরা লোহার ফাঁদ বানিয়ে ফেলে, যা দেখতে পুরো পালকির মতো। আর সেই পালকি তারা বনে নিয়ে রেখে আসে। বাঘ মামা, আরে ও বাঘ মামা, আমাদের জন্য পালকি পাঠিয়েছে। চলো চলো, আমার যে বিয়ে করার জন্য আর তর সইছে না। চলো চলো, আমায় সেজে আমি হাজির হয়েছি। উপহার কি কি পাবো লিস্টি করেছি। চল তো গিয়ে দেখি। কিরে ভাগ্নে, পালকি আবার এমন কেন? লোহার পালকি তো এর আগে কখনোই দেখিনি। আমরা কি কম শক্তিশালী নাকি বাঘ মামা? চলো, এমনিতে অনেক দেরি হয়ে যাচ্ছে। এরপর বাঘ আর শিয়াল একসাথে পালকিতে উঠে বসে, আর ওঠার সাথে সাথেই পালকির দরজা বন্ধ হয়ে যায়, আর তারা ভেতরে আটকা পড়ে যায়। রে ভাগ্নে, আমরা তো আটকা পড়ে গেছি রে। আমরা আমরা মানুষদের ফাঁদে আটকা পড়ে গেছি ভাগ্নে। আমাদের আর বিয়ে করা হলো না মামা। ও মামা, আমাদের আর বিয়ে করা হলো না গো। শিয়াল আর বাঘ সে ফাঁদে আটকা পড়ে যায়, আর কখনোই সেখান থেকে তারা বের হতে পারে না। এভাবেই মানুষরা বুদ্ধি দিয়ে শিয়াল আর দুষ্টু বাঘের হাত থেকে মুক্তি পায়। বোন মুন্নি, চল তাড়াতাড়ি বাড়ির কাজগুলো শেষ করে ফেলি। মামি যদি এসে দেখে আমরা কাজ না করে বসে আছি, তাহলে মামি ভীষণ রাগ করবে। চল বোন চল। দিদি, আমার যে ভীষণ খিদে পেয়েছে। সেই সকাল থেকে শুধু কাজ করছি, আর যে পারছি না রে আপু। আমাকে কিছু খেতে দাও না গো আপু। আচ্ছা ঠিক আছে বোন, চল আমি বরং তোকে কিছু খেতে দেই। এরপর শিউলি শিয়ালিনী যেই না তার ছোট বোন মুন্নিকে খেতে দেবে, অমনি তাদের মামি বাঘিনী চলে আসে। হায় রে হায়, তাই তো বলি, এত খাবার যায় কোথায়? এইভাবে তোরা দুই বোন রোজ খাবারগুলো চুরি করে খাস, তাই না? কাজ না করে সারাদিন শুধু খাই আর খাই। মামি, মুন্নি তো অনেক ছোট, আর এত বেলা অবধি ও তো না খেয়ে থাকতে পারে না, তাই ওকে একটু খাবার খেতে দিয়েছিলাম। তাই নাকি? খিদে পেয়েছিল বুঝি? তা এত যদি খিদে পেয়ে থাকে, তা রাস্তায় গিয়ে ভিক্ষে কর গিয়ে। আর একবার যদি আমার খাবারে হাত দিস, তাহলে তোদের দুই বোনকে বাড়ি থেকে বের করে দেব, বলে দিলাম। আরে গিন্নি, তুমি সবসময় বাপ মা মরা বাচ্চা দুটোর সাথে এমন কেন করো শুনি? সেই সকাল থেকে তোরা কত কাজ করে, তার বিনিময়ে কি তুমি ওদের একটু পেট ভরে খাবার দিতে পারো না? এই শোনো, তুমি একটা কথাও বলবে না। আমি যা করেছি একদম ঠিক করেছি। আর যদি এতই সমস্যা থেকে থাকে, তাহলে আমি আমার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছি। আরে গিন্নি, তুমি এসব কি বলছো? ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, তবে তুমি আমার মেয়েকে নিয়ে এই বাড়ি ছেড়ে কোথাও যেও না। মামি, আমার খিদে পায়নি, আমি খাবার খাবো না। তবুও তুমি এ বাড়ি ছেড়ে যেও না মামি। এই তো কথার মতো কথা বলেছিস। বাবা মা দুটোকে তো খেয়েছিস,
এখন আমাকেও খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস তাই না? এক্ষুনি তোরা আমার বাড়ি ছেড়ে চলে যাবি। এসব কথা বলে বাঘিনী সেখান থেকে চলে যায়। শিউলি আর মুন্নি কাঁদতে কাঁদতে একটি গাছের নিচে গিয়ে বসে। বোন, মামি তো আমাদের বাড়ি থেকে বের করে দিল রে। এখন আমরা দু বোন কোথায় যাব? আর তোকে কি বা খাওয়াবো? আজ বাবা মা বেঁচে থাকলে হয়তো তোকে এত কষ্ট করতে হতো না রে বোন, তোকে এত কষ্ট করতে হতো না। আপু, আমার যে সবকিছু অন্ধকার লাগছে, মনে হচ্ছে খিদের জ্বালায় আমি এখন মরেই যাব। ওদের দু বোনের সমস্ত কথা ওই গাছের উপরে বসে থাকা এক ডাইনি শুনছিল। তখন সেই ডাইনি তাদের দু বোনের সামনে চলে আসে। আপু, আপু দেখো, কি ভয়ঙ্কর একটা ডাইনি আমাদের মারতে এসেছে। ডাইনি, ডাইনি, তুমি আমাদের মেরো না গো। তোমরা দুজন আমাকে দেখে একদম ভয় পেও না। আমি তোমাদের সমস্ত কথা শুনেছি। সত্যি, তোমাদের কথা শুনে আমার চোখে পানি চলে এসেছে। তোমাদের তো অনেক খিদে পেয়েছে, তো বলো তোমরা কি খাবে? আমার খুব পিঠে খেতে ইচ্ছে করছে, কতদিন হয় পিঠে খাই না, আমি পিঠে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে এক্ষুনি পিঠা এনে দিচ্ছি। এই কথা বলে ডাইনি তাদের দু বোনকে পিঠা নিয়ে দেয়। তারা দুই বোন মজা করে পিঠে খেয়ে বলে, এমন পিঠে যদি আমরা দু বোন রোজ খেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আমাদের আর না খেয়ে থাকতে হতো না রে বোন। তোমরা কিচ্ছু ভেবো না, আমি তো তোমাদের দু বোনকে সাহায্য করতেই এসেছি। এই নাও, এটা হলো একটা পিঠার গাছ। এই গাছটি তোমাদের বাড়ির উঠোনে রোপণ করবে, তারপর দেখবে এই গাছে অনেক পিঠে ধরবে। ডাইনি বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ তো আমার পিঠা খেয়ে আমার বোনের জীবন বেঁচে গেল, নয়তো এতক্ষণে হয়তো আমি আমার বোনকে হারিয়ে ফেলতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি আসি রে। এরপর যদি তোমরা দু বোন কোনো বিপদে পড়ো, সঙ্গে সঙ্গে আমাকে স্মরণ করবে, দেখবে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এই কথা বলে ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর তারা দুই বোন ওই চারা গাছটি নিয়ে তাদের বাড়ির উঠোনে রোপণ করে। পরের দিন সকালবেলা, আপু, আপু দেখে যাও, ওই ছোট্ট চারা গাছটি এক রাতের মধ্যে কত বড় হয়ে গেছে, আবার অনেক রকমের ফুলও ধরেছে। এরপর হয়তো এই গাছটিতে পিঠে ধরবে গো আপু। তুই একদম ঠিক বলেছিস রে বোন, মামি মনে হচ্ছে বাড়িতে পিঠে বানাচ্ছে। কি সুন্দর পিঠার সুবাস ভেসে আসছে। চল মামির কাছে গিয়ে পিঠে খেয়ে আসি। এরপর তারা দুই বোন তাদের মামির বাড়িতে চলে যায়। আরে ববি, তুই পিঠে খাচ্ছিস, আমাদের একটু পিঠে দে না রে। এই, তোদের কি লাজ লজ্জা বলে কিছুই নেই? আবার চলে এসেছিস? আবার চলে এসেছিস পিঠা খাওয়ার জন্য? কোনো পিঠা হবে না, এক্ষুনি এখান থেকে চলে যা, চলে যা বলছি। বাঘিনীর এমন কথা শুনে দুই বোন মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা, বোন তাড়াতাড়ি এদিকে আয়, দেখ আমাদের গাছে কত রকমের পিঠে ধরেছে রে। এখন আমরা পেট ভরে পিঠা খেতে পারবো। দাঁড়া বোন, আমি তোকে কিছু পিঠা পেড়ে দিচ্ছি। আপু, চলো একটা কাজ করি, আমরা দুজন মিলে কিছু পিঠা বাজারে বিক্রি করি, তাহলে আমরা আমাদের এই ভাঙা ঘরটা একটু ঠিক করতে পারবো। হ্যাঁ বোন, তুই ঠিক বলেছিস, চল কিছু পিঠা নিয়ে আমরা বাজারে বিক্রি করে আসি। এরপর তারা দুই বোন মিলে পিঠা নিয়ে বাজারে যায়। আর তাদের পিঠাগুলো অনেক সুস্বাদু বলে এক মুহূর্তের মধ্যেই সব পিঠা বিক্রি হয়ে যায়। আর তাদের টাকা দিয়ে ভাঙা ঘরটি মেরামত করে। কি ব্যাপার, যাদের আমি বাড়ি থেকে বের করে দিয়েছি তারা দেখি আমার চেয়েও ভালোভাবে দিন কাটাচ্ছে। কি করে এত সব করেছে, আমার এর খোঁজ নিতেই হবে। আজ রাতে আমি ওদের বাড়িতে যাব, দেখবো আসল রহস্যটা কি। এরপর রাত হতেই বাঘিনী তাদের দু বোনের বাড়িতে যায়। আরে, এটা দেখছি পিঠার গাছ, তার মানে এই পিঠা বিক্রি করেই ওরা এত কিছু করছে। দাঁড়া,
পিঠার গাছ আমি এক্ষুনি কেটে দিচ্ছি। এই কথা বলে বাঘিনী পিঠার গাছটি কেটে ফেলে সেখান থেকে চলে যায়। হায় হায় বোন, আমাদের পিঠার গাছটি কে এভাবে কেটে দিল রে? আমাদের যেভাবে আবার না খেয়ে থাকতে হবে, এ আমাদের এত বড় সর্বনাশটা করলো। আপু, তুমি কেঁদো না তো। ডাইনি বন্ধু তো বলেছিল আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে তাকে যেন স্মরণ করি। চলো আপু, আমরা তাকে স্মরণ করি। ঠিক তখনই ডাইনি বন্ধু সেখানে চলে আসে। আরে, তোমরা আমাকে কেন স্মরণ করেছো? তোমাদের কি হয়েছে? হ্যাঁ, তোমরা কেনই বা এভাবে কাঁদছো? বলো আমাকে। ডাইনি বন্ধু, তোমার দেওয়া পিঠের গাছটি কে যেন কেটে ফেলেছে। এখন যে আমাদের আবার না খেয়ে থাকতে হবে। আমি সব জানি এই গাছটি কে কেটেছে। তবে তোমরা কোনো চিন্তা করো না, আমি এই পিঠার গাছটি আবার ঠিক করে দিচ্ছি। এই বলে ডাইনি পিঠার গাছটি আবারও ঠিক করে দেয় আর বলে, এখন থেকে তোমাদের আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এরপর যদি এই পিঠার গাছটি কেউ ক্ষতি করতে আসে, আমি তাকে কঠিন শাস্তি দেব। তাহলে আসি বন্ধু। এরপর ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর তারা দুই বোন আবারও পিঠা পেড়ে বাজারে বিক্রি করে তাদের দিন সুখেই চালাতে থাকে। আরে, এরা তো দেখছি আবার পিঠা বিক্রি করছে। তবে কি আরো পিঠার গাছ আছে ওদের? না, আজ আবার গিয়ে ওই পিঠার গাছটিও কেটে ফেলতে হবে। তারপর বাঘিনী একটি অস্ত্র নিয়ে তাদের দু বোনের বাড়িতে যায়। আরে আরে, এটা তো দেখছি ওই গাছটি। তার মানে এরা দু বোন এই গাছটিকে আবার ঠিক করেছে। কিন্তু আজ আর এই গাছটি কেটে এখানে রেখে যাব না, একেবারে নদীতে ফেলে দেব। এই বলে বাঘিনী অস্ত্র হাতে নিয়ে যেই না পিঠার গাছটি কাটতে যাবে, অমনি গাছ থেকে অনেকগুলো সাপ তেড়ে আসে বাঘিনীর দিকে। তোদের এত বড় সাহস, তুই আমার বন্ধুর গাছ কাটতে এসেছিস? আজ তোর শেষ দিন। ওরে বাপ রে বাপ, এ তো দেখছি অনেক সাপ। এই সাপ তো দেখি আবার কথাও বলছে। কে কোথায় আসো? এই সাপদের হাত থেকে আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে। বাঘিনীর এমন চিৎকার শুনে শিউলি ও মুন্নি বাইরে বেরিয়ে আসে। আরে আরে মামি, তুমি এই অন্ধকার রাতে এখানে কি করছো? আপু, দেখো দেখো, মামিকে কতগুলো সাপ ঘিরে রেখেছে। মারে, তোরা আমাকে বাঁচা। আসলে আমি তোদের সাথে হিংসে করে এই পিঠের গাছটি কাটতে এসেছিলাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে এই সাপগুলোর হাত থেকে বাঁচা মা। এই সাপেরা, তোমরা আমার মামিকে ছেড়ে দাও। তোমরা এখান থেকে চলে যাও। ঠিক আছে বন্ধু, আমরা চলে যাচ্ছি, কিন্তু এরপর তোমার এই মামিকে আর ক্ষমা করতে পারবো না। এই বলে সাপগুলো সেখান থেকে চলে যায়। মারে, তোরা আমাকে ক্ষমা করে দে। আমি তোদের সাথে অনেক অন্যায় করেছি। এখন থেকে তোরা দুজন আমার মেয়ে হয়ে থাকবি। আয় মা, আমার বুকে আয় তোরা। সোনাতলি বন নামে একটা সুন্দর বন ছিল। সেখানে মিচকে শিয়াল তার দুই বউ শেফা ও রূপা শিয়ালিনীকে নিয়ে বসবাস করত। মিচকে শিয়াল পেশায় একজন রিক্সা চালক ছিল। রিক্সা চালিয়েই সে তার সংসার চালাতো। কই গো ছোট বউ, বড় বউ, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমি যে রিক্সা নিয়ে বের হব। ঘরে তো কোনো কিছুই নেই, তোমাকে আবার আমি কি খেতে দেবো? হ্যাঁ, দুদিন থেকে তুমি কোনো বাজার করো না, তোমার জন্য আমাদেরকেও না খেয়ে থাকতে হয়। কি আর করব বলো, আমি তো শুধুমাত্র রিক্সা চালাই, আর এই রিক্সা চালিয়ে যে কটা টাকা পাই তা দিয়েই তো সংসারটা চালাই। সামান্য রিক্সা চালকের তো দেখি স্বাদ কম নয়। তোমাকে কে বলেছিল হ্যাঁ দুটো বিয়ে করতে? একটা বউয়ের ভরণ পোষণই ঠিক মতো চালাতে পারো না, আবার কি না দুটো বিয়ে করেছো, তাদেরকে তো কোনো কিছুই দিতে পারো না। তোমার সংসারে এসে আমাকে একদম ফকিন্নির মতো থাকতে হচ্ছে। ছোট বউ, আমি কি আর সাধে দুটো বিয়ে করেছি নাকি? মা যে আমার ভীষণ অসুস্থ ছিল, অভাবের জন্য তো মায়ের চিকিৎসাই করাতে পারতাম না, আর তার জন্যই তো দুটো বিয়ে করে যৌতুকের টাকা দিয়ে
আমি আমার মায়ের চিকিৎসা করিয়েছি, কিন্তু তাতেও তো কোনো লাভ হলো না। মা যে আমাকে ছেড়ে চলেই গেল। হয়েছে হয়েছে, এখন আর ঢং করে সং সাজতে হবে না। নিজের সাথে সাথে তো আমাদের কপালটাও পুড়িয়েছো তুমি। এবার তাড়াতাড়ি রিক্সাটা নিয়ে বের হও দেখি, আর রোজগার করে আমাদের দু বউয়ের জন্য বাজার নিয়ে এসো। খেতে জ্বালা যে আর সহ্যই হচ্ছে না। কি হলো, হা করে দাঁড়িয়ে আছো কেন? যাও, আজ বাড়িতে খাবার না এলে তোমার খবর আছে, এই বলে দিলাম। দুই বউয়ের এমন কথায় মিচকে শিয়াল মন খারাপ করে রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে। আমার দুই বউয়ের এক বউ আমার কোনো কথা শোনে না, সব সময় আমার উপর অত্যাচার চালায়। এই যে শিয়াল ভাইয়া, উত্তরের কলেজ মাঠে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ ডায়না দিদি, আমি নিশ্চয়ই যাব। আমার রিক্সায় উঠে বসো। মিচকে শিয়াল ডায়নাকে নিয়ে রিকশায় করে যেতে থাকে। এভাবে মিচকে সারাদিন রিকশা চালাতো। বড় বউ, ছোট বউ, এই দেখো আমি বাজার নিয়ে এসে গেছি। একে একে তুমি আজকেও কি না ডাল আর সবজি নিয়ে এসেছো? তোমাকে না বলেছিলাম গরুর মাংস নিয়ে আসতে? আসলে বড় বউ, আজ আমি বেশি টাকা উপার্জন করতে পারিনি গো, তাই তো ভালো মন্দ কিছু নিয়ে আসতে পারিনি। দয়া করে রাগ না করে যা এনেছি তাই রান্না করো। বড় বউ শেফা শিয়ালিনী রাগে ফুঁসতে ফুঁসতে বাজারের ব্যাগটা নিয়ে রান্নাঘরে চলে যায়। এভাবেই দিন কাটছিল। একদিন মিচকে শিয়াল রিক্সা চালানো শেষ করে যখন বাড়িতে ফিরছিল, এমন সময় আরে আরে, মনে তো হচ্ছে কোনো বাচ্চার আওয়াজ পেলাম, কিন্তু এই সন্ধ্যাবেলা কোনো বাচ্চা কি করে আসবে? দেখি তো একবার আশেপাশে ঘুরে। এ কি এই গাছের নিচে তো আমি একটা বাঘের বাচ্চাকে কাঁদতে দেখছি। আহারে, বাচ্চাটা কতই না অসহায় হয়ে এখানে পড়ে আছে। কি সুন্দর ফুটফুটে বাচ্চা, কিন্তু আশেপাশে তো কাউকে আমি দেখছি না। এই বাচ্চাটার বাবা মা কেউ নেই নাকি? হ্যাঁ, কেমন বাবা মা কে জানে, এত ছোট্ট একটা বাচ্চাকে এই ভর সন্ধেবেলা এখানে ফেলে রেখে গেছে। শিয়াল ভাইয়া, এই বাঘের ছানাটা যে এতিম, ওর বাবা মা যে কেউ নেই। আজ সকালবেলা আমি শুনেছি এক সিংহের সাথে লড়াই করতে গিয়ে ওর বাবা মা নাকি মারা গেছে, কিন্তু আমি গরিব হওয়ার কারণে ওকে নিজের কাছে রাখতে পারিনি গো। নিজেই তো চলতে পারি না আমি, তাছাড়া ওকে আবার কি খাওয়াবো? কি বলছো কি হরিণ দিদি, এই বাঘের বাচ্চাটা কি না এতিম? আরে, এত ছোট্ট বয়সে বাবা মাকে হারিয়ে ফেলেছে বেচারি। ঠিক আছে, তাহলে আজ থেকে আমি এই এতিম বাচ্চাটার দায়িত্ব নিলাম, আমি ওর বাবা। মারে, চল চল আমার সাথে আমার বাড়িতে চল। বড় বউ, ছোট বউ, এই দেখো আমি কাকে নিয়ে এসেছি। আজ থেকে এই বাঘের বাচ্চাটা আমাদের কাছে বাবা মার আদর স্নেহে বড় হবে। আজ থেকে এই বাঘের ছানাটা আমাদের সন্তান। আজ থেকে ওর দেখাশোনা তোমরা করবে কিন্তু, কেমন? কি কে বললে তুমি? এই বাঘের বাচ্চা কিনা হবে শিয়ালের সন্তান? এটা কখনোই নয়। কোথায় না কোথা থেকে একটা বাঘের বাচ্চা নিয়ে এলো, আর ওকে নাকি এখন সন্তান মানতে হবে। আমরা কিছুতেই ওকে সন্তান হিসেবে মানতে পারবো না। বড় বউ, তুমি দয়া করে এভাবে বলো না। এই বাঘের বাচ্চাটার যে কেউ নেই, ও যে এতিম গো। দয়া করে ওকে তোমাদের নিজেদের কাছে টেনে নাও। তাছাড়া তোমাদেরও তো কোনো সন্তান নেই বলো, তাই ওকে না হয় তোমরা সন্তানের মতো করে বড় করে তুলো। না না, কিছুতেই না। আমরা এই বাঘের বাচ্চার মা কিছুতেই হব না। ওকে তুমি যেখান থেকে এনেছো সেখানেই ফেলে দিয়ে এসো। দুটো বউকে সামলাতে পারে না, আবার আরেকটা জুটিয়েছে। হয়েছে হয়েছে, অনেকক্ষণ থেকে তোমাদের কথা আমি শুনে যাচ্ছি। কই, বিয়ে হওয়ার তো অনেক বছর হয়েছে, এতদিনেও তো তোমরা আমাকে বাবা ডাক শোনাতে পারলে না। আবার কিনা বড় বড় কথা, কান খুলে শুনে রাখো। আজ থেকে এই বাঘের বাচ্চাই আমাদের সন্তান হিসেবে এ বাড়িতেই বড় হবে। আর তোমরা ওকে মায়ের ভালোবাসা দেবে। সেটা যদি না করেছো তাহলে আমি তোমাদের দুজনকে ডিভোর্স দিয়ে দিব, এই বলে দিলাম। তখন আমিও দেখবো তোমরা কি করে সমাজে মুখ দেখাও। এসব কথা বলে মিচকে শিয়াল বাঘের বাচ্চাটাকে
ওদের কোলে তুলে দিয়ে সেখান থেকে চলে যায়। কি ভেবেছিস কি তোকে আমরা কি না মায়ের ভালোবাসা দেব? কখনোই না, তোকে আমরা এবারের কাজের লোক হিসেবে দেখব। এরপর থেকে শুরু হয় এতিম বাঘের বাচ্চার অবহেলার দিন। মিচকে শিয়ালের সামনে তারা সব সময় বাঘের বাচ্চাকে আদর যত্ন করত, আর আড়ালে সেই বাঘের ছানাটার উপর অনেক অত্যাচার করত। কই রে আমার বেনিমা, এদিকে আয়, এই দেখ তোর বাবা তোর জন্য কি নিয়ে এসেছে। বাবা, ও বাবা, তুমি আমার জন্য এতগুলো খেলনা এনেছো? হ্যাঁ রে মা, সব খেলনা আমি তোর জন্যই এনেছি। এই দেখ কত খেলনা, আজ থেকে তুই এসব খেলনা দিয়েই খেলবি, কেমন? খুব মজা হবে বাবা, খুব মজা হবে। দেখেছিস রূপা, দেখেছিস আমাদের স্বামীর কাণ্ড কারখানা? দেখেছিস কুড়িয়ে পাওয়া এতিম ছানাটার জন্য কত দামি দামি খেলনা নিয়ে এসেছে। হ্যাঁ তাই তো দেখছি, দেখে গা পিত্তি একদম জ্বলে যাচ্ছে। এই এতিম ছানাটার জন্য শুধু শুধু টাকা খরচ করতে পারে, আর আমরা কোনো কিছু চাইলেই শুরু হয় ন্যাকামো। বলে কি না টাকা নেই, টাকা নেই, যত সব ন্যাকামো। দাঁড়া দাঁড়া, আজ আমি ওর খেলনা ভেঙে দেবো। একে একে মা, তোমরা এসব কি করছো? একে ভেঙো না, ভেঙো না, তোমরা আমার খেলনাগুলো ভেঙো না। ভেঙো না, এগুলো তো বাবা আমাকে ভালোবেসে এনে দিয়েছে, এগুলো তোমরা ভেঙো না। এই মামা কেন বলছিস? হ্যাঁ, একবার নিচের দিকে তাকিয়ে দেখ, তুই হলি বাঘের জাত আর আমরা হলাম শিয়ালের জাত। আমরা কখনোই তোর মা হতে পারি না, বুঝতে পেরেছিস? আর তুইও কখনো আমাদের সন্তান হতে পারিস না। শোন, তুই হলি একটা এতিম বাচ্চা, তোর বাবা মা কেউ নেই। না না, এইসব আমি একদম বিশ্বাস করি না। তোমরাই তো আমার বাবা মা, আমাকে তাহলে তোমরা এইসব কথা কেন বলছো? বলো না তোমরা আমার মা। শেফা দিদি, এই বাচ্চাটার কান্না আমাদের আর সহ্য হচ্ছে না। এই, তোকে আমরা বারবার বলছি না আমরা তোর মা নই? তোকে তো আমাদের স্বামী রাস্তা থেকে কুড়িয়ে এনেছে। না না, আমি এটা কিছুতেই বিশ্বাস করি না। তোমরা তোমরা আমাকে মিথ্যে বলছো। মা, ও মা, আমাকে তোমরা এভাবে মিথ্যে বলো না। মা, ও মা, আমি তো তোমাদের অনেক ভালোবাসি। ও মা, তোমরা বলো না তোমরা আমার নিজের মা। বলো না মা। এই এই আমাকে ছাড়, ছাড় বলছি। আর এত মামা কেন করছিস? ছাড়। শেফা শিয়ালিনী রেগে গিয়ে বাঘের বাচ্চার মাথায় জোরে একটা আঘাত করে, আর সাথে সাথেই বাঘের বাচ্চাটা মাটিতে লুটিয়ে পড়ে। মা, আমাকে বাঁচাও মা। শেফা দিদি, বাচ্চাটা তো শ্বাস নিচ্ছে না, মনে তো হচ্ছে মরে গেছে। এদিকে তো লাঠির আঘাতে ওর মাথা দিয়ে রক্ত ঝরছে। হায় হায় রূপা, এটা আমি কি করলাম রাগের বশে? বাচ্চা মেয়েটাকে কিনা আমি মেরে ফেললাম। এখন যদি শিয়াল এসে দেখে বাঘের বাচ্চাটা মরে গেছে, তাহলে যে আমাদের আর রক্ষে থাকবে না রে রূপা। হায় হায় রূপা, এবার কি হবে রে? শেফা দিদি, বাঁচতে চাইলে চলো এক্ষুনি এই বাঘের বাচ্চাটাকে বস্তায় করে নদীতে ফেলে দিয়ে আসি, নইলে তোমারও রক্ষে থাকবে না আর আমারও। যেই ভাবা সেই কাজ। এদিকে কিছুক্ষণের মধ্যেই মিচকে শিয়ালও চলে আসে। কি তোমরা দুই বউ মিলে বস্তায় করে এভাবে কি নিয়ে যাচ্ছ? কই কিছু না তো। কি বস্তায় তো দেখছি রক্তের দাগ আছে, বস্তাটা বের করো তো দেখি। বস্তাটা খোলো দেখি, বস্তার ভেতরে কি আছে আমি দেখবো। এরপর শিয়াল সে বস্তাটা কেড়ে নিয়ে বস্তার মুখ খুলে বাঘের বাচ্চাটিকে বের করে। কি এটা তো দেখছি আমার বেনিমা। বেনিমা, ওঠ বেনিমা, কি হয়েছে তোর? তুই কেন কথা বলছিস না? ছি ছি, তোমরা দুই সতীন এত নিষ্ঠুর, এভাবে একটা এতিম ছানাকে তোমরা মেরে ফেললে। না মানে আসলে আমরা ইচ্ছে করে করিনি গো, রাগ উঠেছিল তো তাই আর কি।
চুপ করো তোমরা। রাগ কিসের এত রাগ তোমাদের, হ্যাঁ? নিজেরা তো কোনোদিনও মা হতে পারোনি, তাই বাচ্চার মর্ম তোমরা কি বুঝবে? সোনামণি রে, আমি তোকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম ভালোবাসা দেব বলে, কিন্তু তুই এমন ভালোবাসা পেলি যে তোকে নিজের জীবনটাই দিতে হলো। আমি তোদের দুই সতীনকে একদম ছাড়বো না। তোরা দুজন হলি সন্তান খুনি। আমি তোদের দুজনকে পুলিশে দেব। তোদের মা হওয়ার কোনো যোগ্যতাই নেই। মিচকে শিয়াল কান্না করতে করতে এতিম বাচ্চাটাকে কবর দেয়। এরপর থেকে মিচকে শিয়াল সব সময় এতিম ছানাটার জন্য মন খারাপ করে থাকে।